আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক টেন্স নিয়ে আলোচনা করব। আমি মনে করি প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের জন্য টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এতটুকু মনে করি যে আপনাদের যদি সুন্দর করে একটা সেন্টেন্স বলতে হয় বা সাজিয়ে বলতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টেন্স জানতে হবে। ঠিক না? তাহলে চলুন আমরা শুরু করি। তো আমাদের আজকের টপিক হচ্ছে টেন্স। টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। আমরা সবাই জানি টেন্সের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। আমরা মূলত পার্ট 1 আলোচনা করব। যেহেতু আমি বিস্তারিত আলোচনা করছি, সেক্ষেত্রে অবশ্যই টেন্সটাকে আলোচনা করতে আমার মিনিমাম 3টা পার্ট লাগবে। ঠিক আছে? সো আজকে আমরা পার্ট 1 আলোচনা করব। পার্ট 1 এ দেখুন কি বলা হয়েছে। টেন্স কাকে বলে? প্রথমত ক্রিয়া বা কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা কাজ সংগঠিত হবে, একটা কাজ কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার জন্য যেই সময়টা দরকার বা যেই সময়টা লাগে সেটাকে আমরা কি বলি? টেন্স বলি। তো একটা ক্রিয়া বা কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স আমরা বলি। আমাদের এই টেন্স মূলত 3 প্রকার। টেন্স কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা হলো প্রেজেন্ট, তারপর হলো পাস্ট অ্যান্ড লাস্ট অফ অল হলো ফিউচার। আর প্রেজেন্ট অর্থ আমরা সবাই জানি বর্তমান, পাস্ট অতীত অ্যান্ড ফিউচার ভবিষ্যৎ। তো আমাদের যদি বলা হয় প্রেজেন্ট টেন্সটা কি বা পাস্ট টেন্সটা কি বা ফিউচার টেন্সটা কি, তাহলে কি আমরা কি বলবো? প্রেজেন্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ করা হলে তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ বর্তমানে যদি কোনো কাজ করা হয় সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট টেন্স বলি। পাস্ট টেন্স কি? অতীতে কোনো কাজ অতীতে কোনো কাজ সম্পন্ন হলে তাকে পাস্ট টেন্স বলে। আর ফিউচার ভবিষ্যতে কোনো কাজ হবে এমন যদি বোঝায় তাহলে তাকে কি বলা হয়? ফিউচার টেন্স বলা হয়। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, টেন্স কিন্তু সবসময় আমাদের ভার্বকে নিয়ে কাজ করে। কাকে নিয়ে কাজ করে? ভার্বকে নিয়ে কাজ করে। এই যে উপরে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার দেখলাম, এই 3টা টেন্সকে আবার মোট 12টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 12টা ভাগে ভাগ করা হয়েছে। কারণ উপরের টেন্সগুলোর প্রত্যেকটির 4টি করে ভিন্ন রূপ আছে। যেমন প্রেজেন্টের ইনডেফিনিট সিম্পল, পাস্টের ইনডেফিনিট সিম্পল অ্যান্ড ফিউচারের ইনডেফিনিট বা সিম্পল, যেটাই বলি না কেন, হয় এটা ইনডেফিনিট অথবা সিম্পল মানে নামে পরিচিত। তো সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বলতে পারি বা প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারি। ঠিক আছে? এরপরে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, সেক্ষেত্রেও প্রেজেন্টের কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, পাস্টেরও কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, ফিউচারেরও কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। এরপরে পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরপর পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে টোটাল 12টা টাইপস, এই 12টা টাইপসের টেন্স মূলত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট। তো দেখুন সিম্পল প্রেজেন্ট আমরা কিভাবে পড়বেন। সর্বপ্রথম আমাদের জানতে হবে কি, যে এই একটা টেন্স যখন আমরা পড়বো, টেন্সটার ডেফিনেশন। যেমন প্রেজেন্ট ইনফিনিটিভ বা সিম্পল প্রেজেন্টের ডেফিনেশনটা কি? অনির্দিষ্টভাবে বর্তমান সময়ে কোনো কাজের অবস্থা অর্থাৎ স্টেট অফ অ্যান অ্যাকশন যদি বুঝায় তাকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনফিনিট বলে। আমি আবারও বলছি, অনির্দিষ্টভাবে, অবশ্যই এটা নির্দিষ্ট না, অনির্দিষ্টভাবে বর্তমান সময়ের কোনো কাজের অবস্থা অথবা স্টেট অফ অ্যান অ্যাকশন যদি বুঝায় তাকে আমরা কি বলবো? সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। এখানে সর্বপ্রথম আমাকে জানতে হবে গঠনটা কি বা স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্ড লাস্টে অবজেক্ট বা আদার ওয়ার্ডস বসবে। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন রায়হান গোজ টু স্কুল এভরিডে। সো এখানে আমরা সাবজেক্ট হিসেবে বলতে পারি রায়হান হলো আমার সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব এবং বাকিটা হচ্ছে আদার ওয়ার্ডস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে বেসিক, যে মনে রাখবে ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে বেস ফর্ম এবং ভার্বের সাথে এস বাই এস ফর্ম উভয়ই থাকে। বেস ফর্ম বলতে গো, রিড, সুইম, প্লে, সি, ওয়ার্ক এটসেট্রা। আর এস বাই এস ফর্ম বলতে হচ্ছে গোজ, রিড, সুইমস, প্লেস, সিস, ওয়ার্কস এটসেট্রা। এগুলো তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে বেস ফর্মের মধ্যে এস বাই এস থাকে না, আর এস বাই এস ফর্মের মধ্যে এস বাই এস থাকে। তাহলে এই বেস ফর্ম বা এস বাই এস ফর্ম উভয় মিলে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আমি যদি এখানে বলি আই প্লে ক্রিকেট, এখানে প্লে হচ্ছে আমার ভার্ব, হি গোজ টু মার্কেট, এখানে গোজ হচ্ছে এটাও প্রেজেন্ট ফর্ম। তার মানে দুটোই হচ্ছে কি আমার প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এরপরে
আমরা এখানে আরো বেশ কিছু জিনিস জানবো। সেটা হচ্ছে এখানে প্রথমত একটা নোট আছে। নোটটা হলো কি, যেমন হি, শি, ইট বা সকল নাম, যেমন থার্ড পারসন সিঙ্গুলার, এবং দি, দিস, দ্যাট এরপরে কমন নাউন বসে এবং এদের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এই যে উপরে যেগুলো বললাম, হি, শি, ইট বা সকল নাম, এদেরকে বলি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং দি, দিস, দ্যাট এগুলোর পরে কমন নাউন বসে। তার মানে হচ্ছে যখন দি, দিস, দ্যাট থাকে তখন এরা নির্দিষ্ট হয়ে যায় এবং এদের পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এছাড়া পসেসিভ আছে, মাই, ইয়োর, হিজ, হার্স, নেমস, এদের পরে কমন নাউন বসে এবং তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তখন এদের পরে ভার্বের সাথে কি হয়, এস বাই এস যুক্ত হয়। অর্থাৎ এক কথায় ভার্বের থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস বাই এস যুক্ত হয়। এখানে একটা ট্রিক মনে রাখতে হবে, তনু আর ডগস থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তনু আর ডগস বিষয়টা কি, টি মিন্স টুডে, ও মিন্স অকেশনালি, এন মিন্স নর্মালি, ইউ মিন্স ইউজুয়ালি, এ মিন্স অলওয়েজ, আর মিন্স রেগুলারলি বা রেয়ারলি, ই মিন্স এভরি, ইয়ার হতে পারে, মান্থ হতে পারে, উইক হতে পারে, মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, ডে হতে পারে, ডি মিন্স ডেইলি, ও মিন্স অফেন, জি মিন্স জেনারেলি, এস মিন্স সামটাইমস বা সেলডম। এক্সাম্পল যদি আমরা বলি যে হানিফ অলওয়েজ কেম ইন টাইম, সো এখানে কিন্তু হবে কামস ইন টাইম। একইভাবে এভরি মর্নিং আই রিসাইট দ্য হোলি কোরআন। এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি কোন থেকে আমরা কি বসাচ্ছি, তাই না? অর্থাৎ কখন সিম্পল প্রেজেন্ট হয়, কখন প্রেজেন্ট ইনডেফিনিট হয়, অর্থাৎ কিভাবে, অর্থাৎ এক কথায় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটা কি একই জিনিস, তো কখন কোথায় বসে বা কিভাবে বসে বা কি দেখলে বুঝবো যে আমরা এখানে সিম্পল প্রেজেন্ট হয়, অর্থাৎ সেটার জন্য আমাদের ট্রিক হচ্ছে তনু আর ডগস। টুডে, occasionally, normally, usually, always, regularly বা rarely, every day, every week, every month, every year, daily, often, generally, sometimes, seldom, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাবো, সিম্পল প্রেজেন্ট বসাবো। কি বসাবো, সিম্পল প্রেজেন্ট। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারগুলো আমরা দেখব যে কোথায় কোথায় ব্যবহৃত হয়। নাম্বার 1, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অ্যাকশন যেটাই বলি বা অভ্যাসগত কর্ম, যেমন হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। এখানে এভরি মর্নিং দ্বারা বোঝাচ্ছি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে সে প্রত্যেকদিন হচ্ছে চা পান করে। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি হয়, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বা হানি টেস্টস সুইট। এরপরে 3 নাম্বার হচ্ছে বারবার বা একটি বিশেষ সময় ঘটছে এমন বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন আই গো টু ঢাকা টুয়াইস এ উইক। এই যে তার মানে কি, যখন বারবার যখন বোঝাবে বা একটা বিশেষ সময় ঘটছে এমন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাবো। ঠিক আছে। ভবিষ্যৎ ঘটনা বোঝাতে সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন হি লিভস দ্য হাউস টুমরো। এরকম যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কি বসাবো আমরা, প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে বিষয়টা। ইতিহাস বর্ণনা করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাই বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাই, যেমন আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া। মানে ইনভেডস কথাটা আমরা বললাম যে আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, দ্যাটস এটা হচ্ছে কি ইতিহাস বর্ণনা করেছি। কোন কবি বা লেখকের প্রত্যক্ষ উক্তি বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যেমন লংফেলো সেজ আর্ট ইজ লং এন্ড টাইম ইজ ফ্লিটিং। সো এখানে কিন্তু ইজ হচ্ছে কি আমার, অর্থাৎ এই যে আর্ট ইজ লং এন্ড টাইম ইজ ফ্লিটিং, এটা হচ্ছে কি লংফেলোর একটা উক্তি। শপথ বা প্রতিজ্ঞা বোঝাতে সিম্পল প্রেজেন্ট হয়, যেমন আই প্রমিস নেভার টু কাম হিয়ার अगेन। হ্যাঁ, কোন ডিরেকশন, ইনস্ট্রাকশন বা ডেমনস্ট্রেশন বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যেমন ওয়েট আনটিল আই কাম ব্যাক। সো এই যে এরপরে আরো আপনার হচ্ছে বর্তমান কালের কোন ঘটনা বা তথ্য প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যেমন দ্য উইন্ড ব্লোস জেন্টলি। হ্যাঁ, সো এরকম অনুষ্ঠানের সময়সূচি, খেলাধুলা, তারপর হচ্ছে আপনার কিংবা যানবাহনের সময়সূচি উল্লেখ করতে বা বোঝাতে সিম্পল প্রেজেন্ট হয়, যেমন কারিন গোস হোম এভরি মান্থ। এই যে সো এরকম যদি আমাকে বলা হয় কোনো জিনিস যদি এরকম থাকে বা এই উপরে যে ঘটনাগুলো দেখলাম এরকম যদি থাকে, আমরা সেখানে কি বসাবো, প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে বেশ উদাহরণ দিয়েছি, আপনারা এই উদাহরণগুলো স্টেপ বাই স্টেপ আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। অ্যানসারও দেওয়া আছে, হ্যাঁ, বা প্রশ্ন দেওয়া আছে। এই ভিডিওটা পজ করে আপনারা এগুলো কন্টিনিউ করতে পারবেন। সো এই উদাহরণগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এবার আমরা তার পরের টেন্সে চলে যাব, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলা হয়েছে আমরা একটু সবাই দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে মূলত এখানে প্রথমত আমরা জানবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি। বর্তমানে কোনো কাজ অনবরত চলছে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে অনবরত মানে কি, এটা চলতেছে, রাইট না? এখন এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি, গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, শেষে অবজেক্ট বা আদার ওয়ার্ড। যেমন হি ইজ
টেকিং ট্রেনিং অন কম্পিউটার। এখানে নোট মনে রাখতে হবে আই এর সাথে সবসময় এম বসে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে, আর প্লুরাল সাবজেক্টের সাথে কি বসাই আমরা আর বসাই। সিঙ্গুলারের সাথে ইজ আর প্লুরালের সাথে আমরা কি বসাই আর বসাই। ঠিক আছে বিষয়টা, সিঙ্গুলারের সাথে ইজ বসাই এন্ড প্লুরালের সাথে আমরা আর বসাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এবার এখানে কয়েকটা আরো বেসিক জিনিস আমরা জানবো, যেখানে কিছু ব্যবহার আছে। আলটিমেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা কোথায় হয়? ব্যবহার হচ্ছে ভবিষ্যতে নিশ্চিতভাবে কিছু ঘটবে এমন যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই। কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে এখনো চলছে কিন্তু সময়ের উল্লেখ নেই এমন যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। পরিবর্তনশীল কোনো অবস্থা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ভার্ব মানে বারবার ঘটছে এমন বোঝাতে কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি, ফরএভার ইত্যাদি বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবো। যেমন দ্য হেডমাস্টার ইজ গোয়িং টু ঢাকা নেক্সট মানডে। সো ইজ গোয়িং টু ঢাকা নেক্সট মানডে, এটা কি, অর্থাৎ ভবিষ্যতে নিশ্চিতভাবে কিছু ঘটবে, অর্থাৎ নেক্সট মানডে সে যাবেই। এরপরে হি ইজ রাইটিং এ লেটার টু হিজ মাদার, এটা কি কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে এখনো চলছে কিন্তু সময়ের উল্লেখ নেই, এই যে লেটারটা। দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি, এখানে কি বলেছে, পরিবর্তনশীল কোনো অবস্থা। ঠিক আছে, বারবার ঘটছে এরকম, যেমন আই এম গোয়িং টু ইতালি ফর এভার, এরকম। এরপরে একটা ট্রিক আছে, নার্ক থাকলে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। নার্ক মানে কি, এন মিন্স নাও, এ মিন্স অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও এন্ড কারেন্টলি, এগুলো যদি থাকে আমরা কি বসাবো, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আই গো টু স্কুল রাইট নাও, তাহলে আই এম গোয়িং টু স্কুল। দে সি দ্য মুভি কারেন্টলি, দে আর সিইং দ্য মুভি কারেন্টলি। সো এভাবে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে ইউজ করব। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু আমাদের শেষ, এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি বলা হয়েছে, যে বর্তমান সময়ে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফলাফল এখনো আছে এমন যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, সো প্রেজেন্ট পারফেক্টের বিষয়টা আমরা দেখলাম যে বর্তমান সময়ে কোনো কাজ কি হয়েছে। আমি একটু এটা মুছে দিচ্ছি। একটু, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের বিষয়টা ক্লিয়ার হলাম যে বর্তমান সময়ে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফলাফল কি এখনো কি আছে, এখনো বিদ্যমান আছে এমন যদি বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলি, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। এখন আমরা প্রথমত দেখব এর গঠনটা কি। সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকবে। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস, যেমন হি হ্যাজ হেল্পড হিম। নোট মনে রাখতে হবে আই এবং প্লুরাল, প্লুরাল মানে মোর দ্যান ওয়ান, এরপরে হ্যাভ বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে অনলি ওয়ান যেটা বোঝায়, এরপরে কিন্তু হ্যাজ বসে। এক্সাম্পল হিসেবে যদি দেখি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, হি হ্যাজ গন টু আপনার মার্কেট, রাহিম হ্যাজ গন টু স্কুল। এগুলো কি, এগুলো দেখলাম আমরা, এগুলো সব হচ্ছে আমার কি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এর পরে আমরা কিছু ব্যবহার দেখব। ব্যবহারগুলো কি, এই মাত্র একটা কাজ শেষ হয়েছে বোঝাতে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট হয়। অতীতকালের কাজের ফল এখনো বর্তমান আছে। তাহলে তিনটার এক্সাম্পল দেখবো আমরা। এইমাত্র একটি কাজ শেষ হয়েছে, যেমন আই হ্যাভ জাস্ট সিন ইট। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে এখনো চলছে, যেমন দেখেন শি হ্যাজ বিন এ লেকচারার সিন্স 1995। তার অতীতকালে সে লেকচারার হয়েছে কিন্তু তার কাজ এখনো চলছে। অতীতকালের কাজের ফল এখনো বর্তমান আছে বোঝাতে, যেমন হি হ্যাজ স্পেন্ট মেনি ইয়ার্স ইন দা সিটি। হ্যাঁ, তার মানে তার কিন্তু এটা এখনো মনে আছে। নোট, কোন সেন্টেন্সে যেই লার্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেই লার্ন মানে কি, যে মিন্স জাস্ট, জাস্ট নাও, এ মিন্স অলরেডি, ওয়াই মিন্স ইয়েট, লেটলি, এভার, রিসেন্টলি এন্ড নেভার। এগুলো যখন আমরা দেখব সেখানে অবশ্যই কি হবে বলেন তো, সেখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা আমাদের এই বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আমরা আরেকটা টেন্স নিয়ে আলোচনা করব, তা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলেই আমাদের আপনার পর্ব 1 শেষ হবে। তারপর আবার পর্ব 2 তে আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ অনবরত চলছে যা অতীতে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় আরম্ভ হয়েছে, এখনো চলছে আর বোঝায়। এর গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা আদার ওয়ার্ডস।
তবে অবশ্যই আপনাদের কিন্তু গঠনটা সবসময় মুখস্থ রাখতে হবে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন দে হ্যাভ বিন গোয়িং টু চিটাগাং বা রানা হ্যাজ বিন সিঙ্গিং আ সুইট সং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আই সবসময় হ্যাভ বিন, আই এর সাথে হ্যাভ বিন বসে, সিঙ্গুলারে হ্যাজ বিন, আবার প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাই। এবার আমরা দেখব যে আলটিমেটলি এই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, তো এখানে আলটিমেটলি কিছু এক্সাম্পল দেখি, যেমন ইট রেইনড সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং, আই রিড ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন রিডিং। সো এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফর বসে। তো ব্যাপক সময় যদি বুঝায় বা পিরিয়ড অফ টাইম বুঝায় তাহলে আমরা ফর বসাই, এবং নির্দিষ্ট সময় বুঝালে সিন্স বসাই। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মর্নিং, মর্নিং মানে কি নির্দিষ্ট সময়, এখানে আমরা সিন্স বসাইছি। আর ফর 2 আওয়ার্স, এখানে কিন্তু টাইমটা নির্দিষ্ট নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর বসাইছি। ঠিক আছে বিষয়টা? অর্থাৎ অনেকের মনে হতে পারে 2 আওয়ার্স তো নির্দিষ্ট, এই 2 আওয়ার্সটা কোন 2 আওয়ার্স সেই নির্দিষ্ট এভাবে করে দেওয়া নেই। লিভ, লার্ন, স্লিপ, স্ট্যান্ড, স্টে, ওয়েট, ওয়ার্ক ইত্যাদি ভার্বগুলোর পরেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমাদের আজকের পর্বে এই পর্যন্ত। আমরা নেক্সট পর্বে বাকি যে অংশগুলো আছে অর্থাৎ পার্ট 2, পার্ট 3 এগুলো নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।